বন্ধুরা, আজকের এই কর্মব্যস্ত জীবনের জন্য, এত যান্ত্রিক জীবনের জন্য মানুষের ফিজিক্যাল হেলথের সঙ্গে সঙ্গে মেন্টাল হেলথও কিন্তু একটি বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। বিভিন্ন মানুষের বিভিন্ন শারীরিক সমস্যা হয়, এটি স্বাভাবিক, কিন্তু এই কর্মব্যস্ত জীবন, এই যান্ত্রিক জীবনের জন্য মানুষের মধ্যে কিন্তু মেন্টালও সমস্যা দেখা দিচ্ছে, মানসিক সমস্যা বিভিন্ন রকম দেখা দিচ্ছে, এবং এই মানসিক সমস্যা আজকের দিনে কিন্তু একটি খুব বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। তো আজকে আমি এরকমই কিছু সমস্যা, যেমন অ্যাংজাইটি, ডিপ্রেশন, এই সমস্যার কথা আপনাদেরকে বলবো, এবং এর জন্য যে ওষুধটি আছে মেনলি, সেই ওষুধটি সম্পর্কে আমি আজকে বলবো যে কী ওষুধ খাওয়ালে এই অ্যাংজাইটি বা ডিপ্রেশন বা আরও বিভিন্ন রকম যে ওষুধগুলো আছে, যে সমস্যাগুলো আছে, সেগুলো ঠিক হয়। তো বন্ধুরা, আমি ফার্মাসিস্ট পার্থসারথী ঘোষ, আর আপনারা দেখছেন আপনাদেরই চ্যানেল মেডিটক স্টুডিও। তো চলুন বন্ধুরা, আজকে কিছু নতুন শেখা যাক। বন্ধুরা, আজকে যে ট্যাবলেটটি নিয়ে আমি আলোচনা করব সেটার নাম হচ্ছে অ্যাসিটালোপ্রাম ট্যাবলেট। তো এই অ্যাসিটালোপ্রাম ট্যাবলেট হচ্ছে একটি অ্যান্টি ডিপ্রেসেন্ট মেডিসিন। তো অ্যান্টি ডিপ্রেসেন্ট মেডিসিনের বিভিন্ন রকম ভাগ আছে, যেমন এক নম্বর হচ্ছে SSRI, মানে সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটার, এটি একটি গ্রুপ আছে। তারপরে TCA, ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেসেন্ট, এটি একটি গ্রুপ আছে। 3 নম্বর হচ্ছে অ্যাটিপিক্যাল অ্যান্টি ডিপ্রেসেন্ট। 4 নম্বর হচ্ছে MAO-A রিআপটেক ইনহিবিটার। 5 নম্বর হচ্ছে SNRI, মানে সিলেক্টিভ নন অ্যাড্রিনালিন রিআপটেক ইনহিবিটার। এরকম বিভিন্ন রকম ক্লাসিফিকেশন আছে। তো এই ক্লাসিফিকেশনগুলোর মধ্যে যে গ্রুপের মেডিসিন সব থেকে পপুলার সেটি হচ্ছে SSRI গ্রুপের মেডিসিন, আর এই অ্যাসিটালোপ্রাম ট্যাবলেটটি হচ্ছে এই SSRI গ্রুপেরই একটি মেডিসিন। এই মেডিসিনটি, এই ট্যাবলেটটি আমরা 5 mg, 10 mg, তারপরে 20 mg এই স্ট্রেন্থে আমরা বাজারে পেয়ে থাকি। তো এটি একটি খুবই কার্যকরী মেডিসিন, এবং এর যে বিভিন্ন রকম ব্র্যান্ড নেম আছে, বিভিন্ন রকম ব্র্যান্ড নেমে আমরা এটি বাজারে পেয়ে থাকি, যেমন নেক্সিটো, তারপরে হচ্ছে লেক্সাপ্রো, তারপরে সিটাডেপ, এরকম বিভিন্ন ব্র্যান্ড নামে আপনারা মার্কেটে এই মেডিসিনটি পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আজকে এই মেডিসিনটি সম্পর্কে জানি, আর এরপরে আমরা জানবো যে এই মেডিসিনটি আমাদের শরীরে কীভাবে কাজ করে, মানে মেকানিজম অফ অ্যাকশন। তো চলুন এবার মেকানিজম অফ অ্যাকশনটি জানা যাক। বন্ধুরা, আমাদের মস্তিষ্কের মধ্যে সেরোটোনিন বলে একটি নিউরো ট্রান্সমিটার থাকে। এই নিউরো ট্রান্সমিটারের কাজ হচ্ছে আমাদের যে নিউরনগুলো আছে বা নার্ভ সেলগুলো আছে, সেগুলোতে সিগন্যাল পাঠানো। আর এটাও বলা হয় যে আমাদের মধ্যে যে হ্যাপিনেস, ভালো মুড, ভালো ইমোশন, ঘুম, এগুলোকেও কিন্তু কন্ট্রোল করে এই সেরোটোনিন। এগুলোকে কন্ট্রোল করে এবং এগুলোকে এনহ্যান্স করে। এটা হচ্ছে সেরোটোনিনের কাজ। এবার কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ব্রেনের মধ্যে একটি রিসেপ্টার আছে, 5-HT1 বলে রিসেপ্টার একটি আছে। কখনো কখনো কি হয়, একটু কোনো ডিসব্যালেন্সের ক্ষেত্রে এই রিসেপ্টারের সঙ্গে যখন সেরোটোনিন বাইন্ড হয়ে যায়, তখন কি হয়, এই রিসেপ্টারটি সেরোটোনিনগুলোকে আবার নিজেদের সেলের মধ্যে রিআপটেক করতে শুরু করে। আর যখন সেরোটোনিনগুলোকে রিআপটেক করতে শুরু করে, তখন কিন্তু ব্রেনের মধ্যে এই সেরোটোনিনের মাত্রা অনেকটা কমে যায়। আর এই মাত্রাটা কমে যাওয়ার ফলে কিন্তু মানুষের মধ্যে বিভিন্ন রকম মানে সমস্যা দেখা দেয়, মানে মস্তিষ্কের সমস্যা দেখা দেয়, বা সাইকোটিক বিভিন্ন রকম ডিসঅর্ডারগুলো দেখা যায়। তো এবার এই অ্যাসিটালোপ্রামের কাজ কি? এই অ্যাসিটালোপ্রাম কি করে, এই সেরোটোনিনকে 5-HT1 রিসেপ্টরের সঙ্গে বাইন্ড হতে বাধা দেয়। এবার বাইন্ড হতে যখন বাধা দিচ্ছে, তখন সেরোটোনিনগুলো 5-HT সঙ্গে বাইন্ড হতে পারছে না, আর এর ফলে কি হচ্ছে, সেরোটোনিনগুলো সেলের মধ্যে রিআপটেক হচ্ছে না। ব্রেনের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তখন সেরোটোনিন থাকছে, আর এই পর্যাপ্ত পরিমাণে সেরোটোনিন থাকার ফলে আস্তে আস্তে সেই সমস্যাগুলো, যে সমস্যাগুলো ব্যক্তিটির হয়েছিল, সাইকোটিক ডিসঅর্ডারগুলো, সেগুলো কিন্তু আস্তে 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 ঠিক হয়ে যায়। তো এটাই হচ্ছে মেন মেকানিজম অফ অ্যাকশন। এটা আমি একদম পুরো সিম্পল বাংলা ভাষায় বললাম, খুব সহজভাবে বললাম। এটি যদি আপনি মেডিক্যালি বা থিওরিটিক্যালি ভালোভাবে জানতে চান, তাহলে আমার ডেসক্রিপশন বক্সে এই মেকানিজম অফ অ্যাকশনটা দেওয়া আছে, আপনারা এটা ফলো করতে পারেন। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক যে এই মেডিসিনটির ইউজ কি, কোন কোন ডিজিজের ক্ষেত্রে এই মেডিসিনটি আমরা ইউজ করতে পারি। তো যেহেতু এটি একটি অ্যান্টি ডিপ্রেসেন্ট মেডিসিন, একটি টার্ম আছে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার। তো এই মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, এই ডিজিজটির ক্ষেত্রে এই মেডিসিনটি আমরা কিন্তু ইউজ করতে পারি, এবং এটা বহুল প্রচারিত। তো এই ডিসঅর্ডারের ক্ষেত্রে কি হয়, ব্যক্তিটি সবসময় ডিপ্রেশনে ভোগে, তার কোনো কিছু করার ইচ্ছে থাকে না, তার যে কাজগুলো আগে খুব মানে প্রিয় ছিল সেই কাজগুলো সে করে না, সবসময় মুড অফ হয়ে থাকে, এবং কখনো কখনো কি হয়,
সে এমনই মুড অফ হয় যে তার মানে শারীরিক সম্পর্ক করতেও ইচ্ছে হয় না। তো এই সব সমস্যাগুলো পেশেন্টের হয়ে থাকে। তো এই যে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, এই ডিসঅর্ডারটির ক্ষেত্রে এই মেডিসিনটি আমরা ইউজ করতে পারি। তারপরে 2 নম্বর হচ্ছে জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার। এই জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডারের ক্ষেত্রেও আমরা এই মেডিসিনটি কিন্তু ব্যবহার করতে পারি। তো এই ডিসঅর্ডারের ক্ষেত্রে মানে কি হয় পেশেন্টের, এই ডিসঅর্ডারের ক্ষেত্রে মানে যার হয় মানে সে কোনো একটি ইভেন্ট বা কোনো একটি বিষয় নিয়ে এমন মানে খুব চিন্তিত হয়ে পড়ে, এবং সেই চিন্তার পরিমাণ এতটাই বেশি হয়ে যায় যে সেই ব্যক্তিটি সেটাকে আর কন্ট্রোল করতে পারে না, এবং এর ফলে কন্ট্রোল করতে না পারার ফলে তার বিভিন্ন রকম সমস্যার তৈরি হয়। কীরকম সমস্যা? যেমন তার ঘুম হয় না, তার হাত পা কাঁপতে থাকে, খুব বেশি রাগ হয়ে যায়, মাঝে মধ্যে তার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, বুকে ব্যথা করে, মাথা ব্যথা করে। তো এইরকম বিভিন্ন রকম সমস্যা কিন্তু ব্যক্তিটির মধ্যে হতে শুরু করে। তো এই যে জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার, এবং শেষ পর্যন্ত এমনও হয় যে ব্যক্তিটি কিন্তু মৃত্যু ভয় পর্যন্ত হয়, সে প্রচণ্ড মৃত্যু ভয় হয়। তো এই যে ডিসঅর্ডার, এই ডিসঅর্ডারের ক্ষেত্রেও কিন্তু আমরা এই অ্যাসিটালোপাম ট্যাবলেটটি পেশেন্টদেরকে দিয়ে থাকি। এছাড়াও 3 নম্বর হচ্ছে যাদের ইনসোমনিয়া আছে, মানে যাদের ঘুম ঠিক মতো হয় না রাত্রেবেলা, এই ইনসোমনিয়া ডিজিজের ক্ষেত্রেও কিন্তু ডাক্তাররা এটি পেশেন্টদেরকে প্রেসক্রাইব করে থাকেন। তারপরে 4 নম্বর, মহিলাদের ক্ষেত্রে যাদের মানে মিনস্ট্রুয়াল পিরিয়ড শুরু হওয়ার আগে একটি সিনড্রোম হয়, যেটাকে বলে প্রি মিনস্ট্রুয়াল সিনড্রোম। এই প্রি মিনস্ট্রুয়াল সিনড্রোম যাদের মধ্যে হয় তাদেরকেও কিন্তু ডাক্তারবাবুরা এই মেডিসিনটি দিয়ে থাকে। এই প্রি মিনস্ট্রুয়াল সিনড্রোম কি? মানে পিরিয়ড শুরু হওয়ার আগে দেখবেন কারো প্রচণ্ড পেটে ব্যথা হয়, সেই মহিলাটি খিটখিটে হয়ে যায়, প্রচণ্ড রাগ হয়, মুড অফ হয়ে থাকে। তো এইসব সমস্যাগুলো দেখা যায়, এটাকে বলে প্রি মিনস্ট্রুয়াল সিনড্রোম। এই ক্ষেত্রেও কিন্তু ডাক্তারবাবুরা সেই মহিলাদেরকে এই মেডিসিনটি দিয়ে থাকেন। তারপরে আরেকটি ডিসঅর্ডার আছে, সেটি হচ্ছে কম্পালসিভ মানে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, মানে OCD, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। তো এই ডিসঅর্ডারের ক্ষেত্রেও কিন্তু এই মেডিসিনটি ডাক্তারবাবুরা দিয়ে থাকে। তো এই ডিসঅর্ডারটি কি হয়? এটি হচ্ছে যে একটি ব্যক্তি তার করে থাকা কাজগুলি, ছোট ছোট কাজগুলি কিন্তু ভুলে যায়। যেমন ধরুন ব্যক্তিটি কিছুক্ষণ আগে দরজা বন্ধ করে আসলো, সে কিন্তু আবার কিছুক্ষণ পর দরজা বন্ধ করতে যাচ্ছে, মানে সে ভুলে গেছে সে দরজা বন্ধ করে যাচ্ছে, বারবার একই কাজ করে যাচ্ছে। তাকে যদি কোনো কিছু টাকা গুনতে দেওয়া হয়, সে টাকা গুনার পর আবার গুনা শেষ হলে আবার সে গুনবে, সে স্যাটিসফাইড হবে না, সে মনে করবে যে আমি অনেক কিছু বেশি গুনে ফেললাম বা টাকাটা কম গুনে ফেললাম। এরকম একটা কনফিউশনের মধ্যে সবসময় থাকে। কারো ক্ষেত্রে দেখা যায় সে বারবার হাত ধুচ্ছে বা বারবার পা ধুচ্ছে। তো এইসব জিনিসগুলো দেখা যায়, মানে ব্যক্তিটি সবসময় কনফিউশনের মধ্যে থাকে যে সে কাজটি করলো কি করলো না। তো এইটিকে বলা হয় অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। তো এই ডিসঅর্ডারের ক্ষেত্রেও কিন্তু ডাক্তারবাবুরা পেশেন্টদেরকে এই মেডিসিনটি প্রেসক্রাইব করে থাকেন। তারপরে মহিলাদের ক্ষেত্রে আরেকটি সমস্যা আছে, সেটা হচ্ছে মেনোপোজের সমস্যা। তো এই মেনোপোজ হওয়ার সময় মহিলাদের মধ্যে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয়। সেই সমস্যাগুলিকে দূর করার জন্য কিন্তু ডাক্তারবাবুরা এই মেডিসিনটি দিয়ে থাকেন। তো এইসব বিভিন্ন রকম ডিসঅর্ডারের ক্ষেত্রে আমরা এই মেডিসিনটি কিন্তু দিয়ে থাকি। তবে এই যে হিউজ পরিমাণে যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে অ্যাংজাইটি এবং ডিপ্রেশন। অ্যাংজাইটি এবং ডিপ্রেশন এই দুটি রোগের ক্ষেত্রেই কিন্তু এটি বহুল প্রচলিত একটি মেডিসিন। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক এই ট্যাবলেটটির সাইড এফেক্ট সম্পর্কে। এর কী কী সাইড এফেক্ট আছে। তো যে সাইড এফেক্টগুলি মেনলি হয় তার মধ্যে প্রথম হচ্ছে পেশেন্টের সবসময় বমি ভাব পাবে, ভমিটিং টেন্ডেন্সি হবে। 2 নম্বর হচ্ছে সবসময় ক্লান্তি অনুভব করবে পেশেন্টটি। 3 নম্বর হচ্ছে সবসময় ঘুম ভাব পাবে। আর আরেকটি সাইড এফেক্ট এটা আছে পুরুষদের ক্ষেত্রে দেখা যায়, সেটি হচ্ছে পুরুষদের ক্ষেত্রে এই ইজাকুলেশন টাইমটা ডিলে হয়ে যাবে এবং শারীরিক সম্পর্ক করার কোনো রকম ইচ্ছে থাকবে না। তো এগুলোই হচ্ছে এর মেন সাইড এফেক্ট। এইবার চলে আসা যাক ডোজ, কী পরিমাণে এবং কীভাবে আমরা এই ট্যাবলেটটি খাবো। তো এই ডোজ কিন্তু এক একটি পেশেন্টের ক্ষেত্রে এক এক রকম হয়। এটি ডাক্তারবাবুরা কী করেন, পেশেন্টের কোন রোগ হয়েছে এবং সেই রোগটি কোন স্টেজে আছে সেটার উপর নির্ভর করে ডাক্তারবাবুরা কিন্তু ডোজ ক্যালকুলেশন করে থাকেন। এবং এক্ষেত্রে এই মেডিসিনটির ক্ষেত্রে 5 mg থেকে 20 mg মানে 20 mg পর্যন্ত ডোজ দেওয়া ডাক্তারবাবুরা দিয়ে থাকেন। তবে এটা এই রোগের স্টেজের উপর নির্ভর করে।
তো জেনারেলি দেখা যায় যে ডাক্তারবাবুরা এই অ্যাসিটালোপ্রাম 10 mg ট্যাবলেটটি প্রেসক্রাইব করে থাকেন এবং এগুলি একটি করে ট্যাবলেট রাতে খাওয়ার পর কিন্তু পেশেন্টদেরকে খেতে বলেন। এটি হচ্ছে জেনারেল ডোজ। এবার এই কোনো পেশেন্টের যদি সমস্যা খুব কম থাকে, অল্প সমস্যা থাকে, সেক্ষেত্রে ডাক্তারবাবুরা 5 দিন থেকে 10 দিন পর্যন্ত এই ট্যাবলেটটি কন্টিনিউ করতে বলেন। আর যাদের সমস্যার পরিমাণটা খুব বেশি, যাদের রোগ খুব জটিল, তাদের ক্ষেত্রে ডাক্তারবাবুরা কিন্তু এই মেডিসিনটি 2 থেকে 3 মাস পর্যন্তও কিন্তু কন্টিনিউ করতে বলেন। তাদেরকে কিন্তু বহুদিন ধরে ট্যাবলেটটি কন্টিনিউ করতে বলা হয়। এইবার কয়েকটি জিনিস আমাদের জেনে রাখা দরকার যে এই যাদেরকে বেশি দিন ধরে এই মেডিসিনটি ইউজ করতে বলেন ডাক্তারবাবুরা, তারা কিন্তু ডাক্তারবাবুদের পরামর্শ ছাড়া হুট করে কখনোই এই মেডিসিনটি বন্ধ করবেন না। ধরুন কাউকে 3 মাস ওষুধটি খাওয়ার জন্য বলেছেন, তারা 2 মাস খাওয়ার পর হুট করে বন্ধ করে দিলেন। এই জিনিসটা কিন্তু কখনো করবেন না। এই জিনিসটি করলে কিন্তু আপনাদের হিতে বিপরীত হবে। আপনার কিন্তু আরও শারীরিক কন্ডিশন খারাপ হয়ে যেতে পারে। তাই জন্য ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া কখনোই মেডিসিনটি ব্যবহার করবেন না এবং নিজে থেকে কিন্তু কোনো ফার্মাসি স্টোর থেকে মেডিসিনটি নিয়ে খাবেন না। সবসময় ডাক্তারবাবুর প্রেসক্রিপশন অনুযায়ী ডাক্তারবাবুর পরামর্শ নিয়েই এই মেডিসিনটি খাবেন এবং এই মেডিসিনটি সবসময় ছোট বাচ্চাদের থেকে দূরে রাখবেন। এগুলো হচ্ছে মানে সতর্কতা। আর লাস্টে একটি জিনিস বলে রাখি, আমি এর সাইড এফেক্টের ক্ষেত্রে যেটি বললাম যে পুরুষদের ক্ষেত্রে একটি সমস্যা হয়ে থাকে, সাইড এফেক্ট হয়ে থাকে, সেটি হচ্ছে পুরুষদের ইজাকুলেশন টাইমটা ডিলে হয়ে যায় এবং তাদের কিন্তু শারীরিক সম্পর্ক করার ইচ্ছেটা থাকে না। এটি একটি সাইড এফেক্ট পুরুষদের ক্ষেত্রে হয়। তো এই সমস্যাটি যখন আমাদের ওষুধ খাওয়াটা শেষ হয়ে যায় তখন আস্তে আস্তে কিন্তু এই সমস্যাটা ঠিক হতে থাকে। কিন্তু যাদের ক্ষেত্রে এই সমস্যা ঠিক হয় না, যাদের ক্ষেত্রে ডাক্তারবাবুরা আরও বেশি দিন ধরে 2 মাস 3 মাস ধরে মেডিসিনটি কন্টিনিউ করতে বলেন এবং যাদের ক্ষেত্রে এই সাইড এফেক্টটি ঠিক হয় না, তাদেরকে কি করেন ডাক্তারবাবুরা এই অ্যাসিটালোপ্রাম ট্যাবলেটের সঙ্গে আরেকটি ট্যাবলেট অ্যাড করে থাকেন, সেটি হচ্ছে পারক্সিডিন। তো সেটি একটি কম্বাইন্ড হিসেবে এই একটি ট্যাবলেট দিয়ে থাকেন, মানে অ্যাসিটালোপ্রাম প্লাস পারক্সিডিন, এই দুটি মেডিসিন কম্বাইন্ড ভাবে ডাক্তারবাবুরা পেশেন্টকে দিয়ে থাকেন এবং এই পারক্সিডিন দেওয়ার ফলে এই যে সমস্যাটা বললাম, এই সমস্যাটা কিন্তু অনেকটাই দূর হয়ে থাকে। তো বন্ধুরা, আজকে এই অ্যাসিটালোপ্রাম ট্যাবলেট সম্পর্কে আমি আপনাদেরকে বললাম এর কাজ কি, কোন কোন ডিজিজের ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়, এর মেকানিজম অ্যাকশন কি, এর সাইড ইফেক্ট কি, এই সমস্ত কিছু আমি আপনাদেরকে বললাম। আশা করি আপনারা ঠিকমতো বুঝতে পেরেছেন। এরপরেও যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর নতুন দর্শক যারা আমার এই চ্যানেলটিকে ভিউ করলেন, অবশ্যই আমার এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনারা যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন তাহলে পরবর্তীতে যে নতুন নতুন ভিডিওগুলো আসবে সেগুলো আপনারা নোটিফিকেশন পাবেন এবং ভিডিওগুলি দেখতে পাবেন। তো বন্ধুরা, আজকে এটুকুই। নমস্কার।